শিক্ষার্থীরা কেমন আছো? আমরা আজকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পরিণীতি ভূষণ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সর্বশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের পাঠের সেই বিষয়টি হলো ভারত স্বাধীনতা আইন 1947। তোমরা এই পাঠ থেকে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে এবং ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট আলোচনা করি। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ ছবির নিচে লেখা আছে এটা লর্ড মাউন্টব্যাটেন। মূলত লর্ড মাউন্টব্যাটেনের ছিলেন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল। তার উদ্যোগেই 1947 সালে ভারত স্বাধীনতা আইন পাস হয়। আমরা আলোচনায় ফিরে আসি। তোমরা খেয়াল করো যে আমরা জানি যে ভারতে হিন্দু মুসলিমের দাঙ্গা হাঙ্গামা চলছিল, যেটাকে আমরা সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গামা হিসেবে আলোচনা করতে পারি। অন্যদিকে কংগ্রেস, যা হিন্দুদের প্রতিনিধিত্বকারী দল, মুসলিম লীগ যা মুসলমানদের প্রতিনিধিত্বকারী দল, এই দুটো দল পরস্পর বিরোধী দাবি নিয়ে এগোতে থাকে এবং এই দুটা প্রেক্ষাপটে 1947 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা, অর্থাৎ যেটাকে আমরা ক্যাবিনেট মিশন প্ল্যান বলি, যেটা ব্রিটিশ থেকে এসেছিল, সেটা বাস্তবায়ন করা হয়। এবং তখন কি হলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি 1947 সালের 20 ফেব্রুয়ারি হাউস অফ কমন্সে বক্তৃতা দানকালে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতীয় জাতীয় ক্ষমতা হস্তান্তর করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী অ্যাটলি তার ঘোষণা বাস্তবায়ন করার জন্য গভর্নর জেনারেল তখন যে ছিল লর্ড ওয়েভেল, তার পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে গভর্নর করে পাঠান। লর্ড মাউন্টব্যাটেন 1947 সালের 22 মার্চ দিল্লিতে আসেন, 24 মার্চ শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পর তিনি ভারতের সমস্যা সমাধানের দিকে নজর দেন। মাউন্টব্যাটেন ভারতের প্রধান রাজনৈতিক দল নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেন, কিন্তু সমস্যার গভীরতা এত বেশি ছিল যে আলোচনায় সমাধানের তেমন কোনো পথ খুঁজে পাননি। অবশেষে রাজনৈতিক ঘটনাপ্রবাহ পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে ভারত বিভাগ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এরপর মাউন্টব্যাটেন এই সিদ্ধান্তকে সামনে নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দের কাছে ভারত বিভাগের যুক্তি তুলে ধরে। কংগ্রেস প্রথমে ভারত বিভাগে রাজি না থাকলেও শেষ পর্যন্ত তা মেনে নেয়। মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করেন। 47 জুন তিনি কংগ্রেস, মুসলিম লীগ ও শিখ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন। এর আলোকে 4 জুন তিনি তার পরিকল্পনা ভারতবর্ষের জনগণের তুলে ধরেন। এটাই 4 জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনার মুখ্য দিন। এরপর 4 জুলাই তারিখে মাউন্টব্যাটেন পরিকল্পনা কার্যকর করার লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয়। এতে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবটায় ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত। 1947 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারত এই স্বাধীনতা আইন পাশ করে। এখন আমরা এই আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে যাব। এই আইনের যে বৈশিষ্ট্যগুলো ছিল
সেগুলি নিম্নরূপ। প্রথমত হলো 1947 ভারত স্বাধীন আইন উত্তর সালের 14 আগস্ট থেকে, অর্থাৎ এই আইনের 14 আগস্ট 1947 সাল থেকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় এবং ভারতবর্ষকে বিভক্ত করে স্বাধীন পাকিস্তান ও ভারতীয় ইউনিয়ন নামক দুটি ডোমিনিয়ন সৃষ্টি করে। আইনটি ডোমিনিয়নের দুটি আইনগত স্বাধীনতা স্বীকার করে নেয়। দ্বিতীয়ত 1947 সালে ভারত স্বাধীন আইন দুই ডোমিনিয়নের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠন করে। এই গণপরিষদ দুটি উপর দুই দেশের শাসনতন্ত্র রচনা ভার অর্পণ করা হয়। এতদিন পর্যন্ত শাসনতন্ত্র প্রণীত না হবে ততদিন উক্ত গণপরিষদ দুটি স্ব দেশের কেন্দ্রীয় আইন পরিষদ রূপে কাজ করবে। তৃতীয়ত 1947 সালের ভারত স্বাধীন আইনের মাধ্যমে ডোমিনিয়ন দুটি ব্রিটিশ কমান্ডভুক্ত থাকবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ অধিকার তাদের থাকবে। নেক্সট, 1947 সালের ভারত স্বাধীন আইনের মাধ্যমে দেশের রাজ্যগুলোর উপর ব্রিটিশ রাজ্যের সার্বভৌম ক্ষমতার অবসান ঘটে। দেশের রাজ্যগুলো তাদের ইচ্ছামতো পাকিস্তান বা ভারতীয় ইউনিয়নে যোগদান করতে পারবে অথবা ইচ্ছা করলে স্বাধীন থাকতে পারবে। পঞ্চমত, 1947 সালের ভারত স্বাধীনতা আইন ভারত সচিব পদের বিরোধ ঘটায় এবং পাকিস্তান ও ভারতের সাথে সম্পর্ক রাখার দায়িত্ব কমনওয়েলথ সেক্রেটারির উপর অর্পিত হয়। ষষ্ঠত, এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় শাসনের উপর ডোমিনিয়নের জন্য একজন গভর্নর জেনারেল থাকবেন আর ডোমিনিয়ন ক্যাবিনেটের পরামর্শক্রমে ব্রিটেনের রাজা কর্তৃক তিনি নিযুক্ত হবেন। তবে গভর্নর জেনারেল হবেন একজন নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রী। সপ্তমত, এই আইন অনুসারে পাকিস্তান ও ভারত উভয় ডোমিনিয়নের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এদের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় রদ বদল সহ 1935 সালে ভারত শাসন আইন কার্যকর থাকবে। এই রদগুলো ছিল নিম্নরূপ: 1, গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা ও বিশেষ দায়িত্ব অবসান ঘটবে। উভয় ডোমিনিয়নের গভর্নর জেনারেল নিজ নিজ দেশের মন্ত্রিসভার পরামর্শে কাজ করবেন। খ, উভয় ডোমিনিয়নের গভর্নর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ নিযুক্ত হবেন। গ, মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী গভর্নর জেনারেল প্রাদেশিক গভর্নরদের নিযুক্ত করবেন। গ, ব্রিটিশ পার্লামেন্টের আইনের সাথে সামঞ্জস্য হলেও গণপরিষদের কোন আইন বাতিল পরিগণ্য হবে না। সালের স্বাধীনতা আইন 14 আগস্ট আর 15 আগস্ট কার্যকর করা হয়। 14 আগস্ট থেকে পাকিস্তান আর 15 আগস্ট থেকে ভারত নামে দুই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। উভয় রাষ্ট্রের গণপরিষদকে অবদানের ক্ষমতা প্রদান করা হয়। 1947 সালের 15 আগস্ট ভারত ও পাকিস্তানের ডোমিনিয়নের সংবিধান কার্যকর হয়। এভাবে 1947 সালে ভারত স্বাধীনতা আইন ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিশ্বের মানচিত্রে দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি করে। শিক্ষার্থীরা, তোমরা ভারত স্বাধীনতা আইন 1947 সালের বৈশিষ্ট্যগুলো এতক্ষণ জানলে। এখন এই আইনের তাৎপর্য আমরা 1947 সালে ভারত স্বাধীনতা আইন বিভিন্ন কারণে সমালোচিত হলেও এই আইনের গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই আইন আধুনিক ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। নিম্নলিখিত কারণে 1947 সালের ভারত স্বাধীনতা আইন গুরুত্ব অপরিসীম। 1, 1947 সালে ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতন্ত্রের সমস্যা সমাধানের পথে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পদক্ষেপ। 2, এই আইনের মাধ্যমে ভারতে সুদীর্ঘ প্রায় 200 বছরের অর্থাৎ 1717 সালে কোম্পানি শাসনের মাধ্যমে যে ব্রিটিশ শাসন কার্যকর হয়েছিল সেখান থেকে 47 সালের এই আইন পাস পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষ ব্রিটিশ শাসনের অবসান এবং দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্বোধন ঘটে। 3, এই আইন দ্বারা গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করার ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের সংসদীয় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। 4th,
সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়াই এই আইন দ্বারা দুটি স্বাধীন জন্ম হয়। না আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু করে এই দুটি স্বাধীন ও সর্বনাশ কোটি কোটি মানুষ। পঞ্চমত, এই আইন ভারতীয় উপমহাদেশের জনগণের রাজনৈতিক ও সামাজিক জীবনযাত্রা, সংস্কৃতি ও চিন্তাধারার এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। ষষ্ঠত, এই আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তানে পাশ্চাত্যের কায়দায় সংসদীয় গণতন্ত্রের সূত্রপাত হয়। পরিশেষে বলা যায় যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দলিল। এই আইন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পরিণতি। 1717 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে সূচনা। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে সেই পরাধীনতার সমাপ্তি ঘটে। ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণ মুক্ত হয় ভারত এবং পাকিস্তানের দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভূত ঘটে। 1947 সালের 14 আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত গণপরিষদ অধিবেশনে ব্রিটিশ কমনওয়েলথের অংশ হিসেবে ভারতের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করা হয়। গণপরিষদে জওহরলাল নেহেরু মন্তব্য করেছিলেন, Long years ago we made a tryst with dynasty, and now the time comes when we shall redeem our eggs, not wholly or in full measure, but very sustainedly. এভাবেই 190 বছরের ভারতে ব্রিটিশ শাসন অবসান হয়। পাকিস্তানের প্রধান গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন জওহরলাল নেহেরু। দেশ দুটি স্বাধীনতা প্রাপ্তির মধ্য দিয়ে উপমহাদেশে শুরু হয় এক নতুন অধ্যায়। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ভারত স্বাধীনতার প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, তাৎপর্য তুলে ধরলাম। তোমরা এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখবে। তোমাদের বাড়ির কাজ ভারত স্বাধীনতার প্রধান বৈশিষ্ট্য সমূহ শেখা, লেখা। আগামী ক্লাসে তোমাদের আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।